ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসের মূল বিষয় হলো ড্রয়িং। যেহেতু আমাদের ক্লাসটা চারুকলা ভিত্তিক, ড্রয়িংয়ে হলো শিল্পের প্রাণ। তাহলে ড্রয়িং কি, আগে সেটা বুঝতে হবে। ড্রয়িং কি, যেমন গত ক্লাসে আমরা বললাম যেমন লাইন, প্রথম হলো বিন্দু, তারপরে লাইন। ড্রয়িং হলো যে কোনো বস্তুর প্রাথমিক লেআউট, তারপর এটাতে আপনি রং লাগান, যাই লাগান, তারপরের চ্যাপ্টার। কিন্তু প্রথম হলো ড্রয়িং। ধরেন আপনি একটা ফুলদানি আঁকলেন, যদি ড্রয়িংটাই পারফেক্ট না হয়, যত সুন্দর কালারই লাগান, ওইটা ভুল ভুলই থাকবে। তবে আজকে আমরা ড্রয়িংয়ের বিষয় যেমন ফুল, লতা পাতা স্টাডি করব। যেমন আপনাদের সামনে এটা কি রাখা আছে, পাতা। তাইলে এইটা যদি আমরা দেখে দেখে আঁকি, কোনো বস্তু আঁকতে হলে আমাকে বস্তুটাকে দেখতে হবে ভালো করে, যে বস্তুটা কেমন, তার আকারটা কি, সাদা কালো, এটা কি মোটা পাতলা, ওই জিনিসগুলো ভালো করে খেয়াল করতে হবে। তো আপনারা যেটা প্রশ্ন করছেন যে পেন্সিলগুলো এতটা কেন, প্রথমে তো যদি চিন্তা করি 2B, 3B, 4B, 6B, 6B, মূলত এই চারটা পেন্সিল হইলে চলে। যত আপনি 7, 8, 9, 10, 11, 12 যত র্যাঙ্কিং বাড়বে, আপনার নাম্বার বাড়বে, তত পেন্সিল মোটা হবে এবং নরম হবে এবং গাঢ় হবে। যেমন HB আছে, তারপরে H1B, H2B, ঠিক আছে। একদম HBটা হলো একদম লাইট এবং নিবটা থাকে খুব শক্ত। তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে যত আপনি নাম্বারিং উঁচাতে যাবেন, তত নিবগুলা মোটা হবে, ডার্ক হবে এবং নরম হবে, এবং এক একটা পর্যায়ক্রমে গাঢ়। এখন আপনি বলতেছেন যে এই নাম্বারিংয়ের কাজগুলা কি। যেমন আমরা ছোটোবেলায় প্রথমে কি দিয়ে লেখা শিখছি, পেন্সিল, নাকি? পেন্সিলের পরে আমরা কি দিয়ে লেখা শিখছি, তারপর আসছে কলম, ঠিক আছে। তারপরে কলমের বিভিন্ন কোয়ালিটি আছে, যার যেইটাতে অভ্যস্ত। এখন আপনি যখন একটা বস্তু আঁকতে যাবেন, যেমন পাতাটা, হ্যাঁ, আমি একটা পাতা আঁকলাম। এখন এই পাতাটা ধরেন সাদা একটা পাতা, এইটা সবুজ পাতা, এইটা লাল পাতা। এখন যদি আমি পেন্সিল স্কেচ করি, এই পাতার কালারটা আমি কিভাবে বুঝাবো? সাদা পাতা স্বভাবতই একটু হালকা হবে, তাহলে আমার কি হালকা পেন্সিল নিতে হবে, 2B। যদি আমি লাল পাতাটা কি, লাল কিন্তু সবুজের চেয়েও গাঢ়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনারা ছবি, সবাই তো স্মার্টফোন ব্যবহার করেন, যে কোনো একটা ছবি তুলে সাদা কালোতে কনভার্ট করেন, এটা দেখবেন যে লালটা সবুজের চেয়েও গাঢ়। তাইলে আপনাকে লাল পাতাটা বুঝাইতে হলে কি করতে হবে, একটু গাঢ় হইতে হবে। তো গাঢ় হইতে হলে প্রথমে তো আমরা 2B দিয়ে টোন দিব, তারপরে আমরা 3B ইউজ করব এটাতে, কোথাও কোথাও 4B ইউজ করব, প্রয়োজনে কোথাও কোথাও 6B ইউজ করব। এখন সবুজটাতে আসলে আমার গাঢ় যতটুকু লাগে, কারণ আপনি 2Bতে 6Bর গাঢ় পাবেন না, আবার 2Bতে 4Bর গাঢ়ও পাবেন না, আবার 6Bতে 10Bর গাঢ়টা পাবেন না। আপনার কাজের অনুযায়ী যেই বস্তুটা আঁকতেছেন, দৃশ্য আঁকেন, স্টিল আঁকেন, যাই আঁকেন, ওইটার ক্যারেক্টারটা কি, ওইটার কালারটা কতটুকু গাঢ়, এই মুহূর্তে আমার কোন ধরনের গ্রেডের পেন্সিল ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করতে করতে বুঝে যাবে। এটা হলো ধারণা দেয়া, আর কোথায় কতটুকু লাগবে চর্চা করতে করতে বুঝে যাবে। এই জায়গাটা বুঝে আসছে পেন্সিলের ব্যাপারটা? আচ্ছা, এখন হলো ড্রয়িং। আপনাদের সামনে যে বিষয়টা, আপনারা যেহেতু চারুকলায় 1 বছরের যে ডিপ্লোমা কোর্স করতে আসছেন, আপনাকে কোনো কিছু আঁকতে হলে আগে বস্তুর ভিতরে ঢুকতে হবে। যেমন পাতাটা আপনাকে দেখে দেখে আঁকতে হবে। এখন এটা দেখে দেখে কিভাবে আঁকবে? আমার দিক থেকে এটার অ্যাঙ্গেল এক এক রকম, এক একজনের কাছ থেকে এক এক রকম। আপনি যে পাশ থেকে বসছেন, আপনি অন্য ভিউতে দেখতেছেন, এক একজন এক এক ভিউতে। আমি দেখতেছি এখান থেকে এই ভিউটা, যেমন এই পাতাটা আমি এখান থেকে যা দেখতেছি,
এই না আমার সাইড থেকে ভিউটা, তারপরে এটা ডাটাটা ওইদিকে। এখন কি পাতাটা বোঝা যায় এটা যে একটা কার্ভ? এখন আপনাদের সাইড থেকে দেখে তারপরে আমি যদি ওই পাতাটা দেখি এখান থেকে, এটা হলো আমার এসের থেকে ভিউ। আবার এটার সাথে যে পাতাটা লাগানো আছে, তাহলে এই জায়গাটা থেকে এই জায়গার দূরত্বটা দেখতে হবে। এইটা একটু উপরে, এটা একটু নিচে, এটা একদম এই পাশ দিয়ে চলে আসছে। এখানে যে দুইটা পাতা ফিল করা যায়। আবার এখান থেকে যে এই পাতাটা দেখতে হবে, এইটার থেকে এইটার মিলটা কতটুকু, এটার থেকে এটার মিলটা হলো এতটুকু। তাহলে আমাকে যেতে হবে এটা এতটুকু একটা আনুমানিক দাগ নিয়ে যেতে হবে। পাতার বিষয়টাকে বোঝা যায়? এখন শেষ পর্যন্ত যেটা আসবেন এটা কিসের উপরে রাখা, একটা বোতলের উপরে। এইটা আপনারা পরে আসবেন, প্রথমে এটাতে যাওয়ার দরকার নেই। তারপরও আমি বোঝার স্বার্থে এই জিনিসটা করে দিচ্ছি। এখন এটাতে কি কি আছে? পানি আছে। পানিটা কোথায় আছে? পানিটা এই জায়গাটাতে আছে। তারপরে এটাতে কিছু ডিজাইন আছে। একদম সর্বনিচে কি আছে? লেভেলটা। লেভেলটা কতটুক পর্যন্ত নিয়ে আসছে, বুঝতে পারছেন বিষয়টা? এই পাতাটা এটার সাথে অ্যাড করে দেই। এখন একটু মুছে দিই। বোঝা যাচ্ছে তো একটা বোতলের মাঝখানে যে পাতাটা রাখা আছে, বুঝে আসছে? তাইলে আপনার প্রত্যেকটা বস্তু দেখতে হবে আপনি কি দেখেন। না, ওইটা আবার নাড়া যাবে না। অর্থাৎ যারা অনলাইনে আসছেন যে এই বোতলটা, বাসায় যারা আপনারা আসছেন যে এরকম একটা বোতল, পাতা, বিভিন্ন বস্তু রেখে আঁকতে হবে। এখন এখানে কিন্তু দুইটা জিনিস আমরা ভবিষ্যতে পরবর্তীতে জানবো, যে স্টিল লাইফ। স্টিল লাইফ সম্পর্কে তো আগে বলছিলাম না? স্টিল লাইফ সম্পর্কে আইডিয়া আছে? এর আগের ক্লাসগুলো কি দেখেন নাই? অনলাইনও দেখেন নাই? স্টিল লাইফ এটা বাংলা করলে কি হয়? স্টিল মানে তো কঠিন পদার্থ, অর্থাৎ স্টিল যেটা মুভ করতে পারে, ঠিক আছে? স্টিল লাইফ অর্থাৎ জড় জীবন, ঠিক আছে? জড় জীবন অর্থাৎ যে জিনিসটা মুভ করতে পারে না। চেয়ার হইতে পারে, টেবিল হইতে পারে, গ্লাস হইতে পারে, বোতল হইতে পারে, ঠিক আছে? আবার চেয়ারও হইতে পারে। এখন হলো আমাদের মূল বিষয়গুলো তো আমাদের জানতে হবে যে আমরা প্রত্যেকটা বস্তু কিভাবে আঁকব। প্রথমত আপনি এমন কিছু তো আঁকবেন না যা আপনি জীবনে কখনো দেখেন নাই। আমরা কি আঁকি? যা আমরা আমাদের পরিবেশে, পৃথিবীতে বা টোটাল সৃষ্টি জগতে আমরা যা কিছু দেখে অভ্যস্ত তাই আঁকি। যেমন একটা গরু, তারপর একটা পাতা, একটা ঘর, একটা নৌকা, এই জিনিসগুলো কেমন হয়? ধরেন আপনি এই দৃশ্য আঁকতে যাবেন, এইটা আমার পেজ। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যেটা সচরাচর ভুল করে, ছবি আঁকাতে কখনো বর্ডার দেওয়ার নিয়ম নেই। এটা কি জানেন? ছবি আঁকাতে কখনো বর্ডার দেওয়ার নিয়ম নেই, কিন্তু হ্যাঁ বিভিন্ন প্রাতিষ্ঠানিক কারণে হয়তো বর্ডার। আপনি যখন একটা পেন্টিং এক্সিবিশনে যাবেন বা একটা পেন্টিং বা ছবি আঁকার প্রতিযোগিতায় যাবেন, তখন কখনো বর্ডার দিবেন না, ঠিক আছে? চতুর্দিকে কোথাও বর্ডার দিবেন না। বর্ডার দেবেন, পেজ যা আছে পুরো পেজে ছবি আঁকতে হবে। আপনাকে ক্যানভাস দেখ, যেই সারফেসটাই দেখ, ওইটা সবটা নিয়ে ছবি আঁকতে হবে। এখন আরেকটা জায়গায় আবার বর্ডার দিতে হবে। যদি আপনাকে বলা হয় যে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি পোস্টার অঙ্কন করো,
পোস্টার অঙ্কন করব। এখানে বলা হয়েছে কি পোস্টার, পৃথিবীতে সমস্ত পোস্টারেই কিন্তু বর্ডার থাকে। ঠিক আছে, আপনি একটা নির্বাচনী পোস্টারই করলেন, এখানে আপনার ছবি থাকলো, আম জাম কলা যাই আপনার মার্কা, সাইডে দিয়ে হালকা একটা আধা ইঞ্চির বর্ডার থাকে পৃথিবীর সমস্ত পোস্টারে। যদি আপনাকে বলা হয় যে এই বিষয়ে একটা পোস্টার আঁকেন, গ্রাম বাংলার বিষয়ে একটা পোস্টার আঁকেন, মুক্তিযুদ্ধের বিষয়ে একটা পোস্টার, শব্দটা যখন থাকবে তখন আপনার এই জিনিসটা বর্ডারটা বাধ্যতামূলক। যদি আপনি তখন বর্ডার না দেন, ছবি ইচ্ছে করলে যারা এক্সামিনার তারা বাদ দিয়ে দিতে পারে। আবার এইখানে যদি যে এই বিষয়ে প্রতিযোগিতা একটা ছবি আঁকেন, যদি আপনি বর্ডার দেন, বিচারক ইচ্ছা করলে আপনার ছবি বাদ দিয়ে দিতে পারে, আবার নাও দিতে পারে। যদি মনে করেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কারে একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে 50 জন, এখন 5টা ছবি লাস্ট সিলেকশনে আছে, আপনার ছবিটা ভালো, আপনি ফার্স্ট হওয়ার যোগ্য, যখন আপনার ছবিটাতে বর্ডার থাকবে বিচারক আপনাকে সাইডে রাখবে আপাতত। যারা বর্ডার নেই তাদের কি অবস্থা ওইটা দেখবে, যদি না এদের অবস্থা একান্তই বেশি খারাপ তখন হয়তো আপনাকে টানবে, কিন্তু এর চেয়ে যদি ভালো মানের ছবি থাকে আপনার টাইম বাদ দিয়ে দিতে পারবে। এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে বর্ডার কখন ইউজ করতে হয় আর বর্ডার কখন ইউজ করতে হয় না, এটা অনেকেরই বিষয়টা জানা নেই। আচ্ছা, এখানে যদি আমরা একটা ছবি আঁকতে যাই, ভাই আমি একটা ক্লাসে আপনাকে পরে ফোন দিই। আচ্ছা, এটা হলো আপনার পেজ। এখন পেজে একটা থাকে ভ্যানিশিং পয়েন্ট। একটু ফোনটা ধরে বলেন যে স্যার ক্লাসে পরে ফোন। না, আমি ভ্যানিশিং পয়েন্টের হিসাবটা বোঝাচ্ছি। এটা হলো একটা ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশিং পয়েন্টটা কেন, ভ্যানিশিং পয়েন্টটা কোন জায়গায় ব্যবহার হয়? আমরা একটা জায়গায় দাঁড়ানোর পর রাস্তায় দাঁড়াই আর পাহাড়ে দাঁড়াই আর সমুদ্রে দাঁড়াই আর খালি ফেলে আমাদের আই লেভেলটা যেখানে যে শেষ হয়, মাটি এবং আকাশের সমান্তরাল যে জায়গাটা মিশে আছে ওইটা হলো ভ্যানিশিং পয়েন্ট। ধর আপনি বসছেন, বসলে আপনি ল্যান্ড একরকম দেখবেন, দাঁড়ালে ল্যান্ড একরকম দেখবেন। আপনি আবার যদি বার্ডস আই ভিউতে যান, 10 তলার উপরে যান, তখন আপনার ভ্যানিশিং পয়েন্ট নিচে থাকবে, কারণ আপনি তো উপর থেকে দেখতেছেন। এখন ধরেন এটা একটা রাস্তা, এটা একটা কি কি হবে এগুলো? যত সামনের দিকে আসতেছে তত কি হচ্ছে? বড় হচ্ছে। এখানে পার্সপেক্টিভের ধারণাটা আপনাদের থাকতেছে যে কাছের জিনিস বড় এবং গাঢ় দেখি, দূরের জিনিস পর্যায়ক্রমে ছোট এবং হালকা দেখি। এই গাছটা দিলাম, তারপরে এই গাছটা। এখন কিন্তু একটার চেয়ে সামনের থেকে যত পিছনে যাব তত কি ছোট হবে, আর একটার পিছনে একটা থাকবে। বোঝা আসছে? এখন এই জায়গায় একটা মানুষ ব্যবহার করি, এই জায়গায় একটা ঘর ব্যবহার করি, আরেকটা ব্যবহার করলাম, ওইটার পেছনে একটা গাছ, ওইটার পেছনে একটা গাছ। এখন একটার পর একটা যে পিছনে, এই জিনিসটা বোঝা যাচ্ছে তো? এখন আমি এটা যেটা গেল এটা মুছে দিলাম। এখন কি করব, এইটাতে দূরের ওই যে ভ্যানিশিং পয়েন্ট, দূরের গ্রাম বলি, পাহাড় দিই, যাই দিই, এটা হলো আমার আকাশ, এটা হলো মাটির শেষ প্রান্ত, আমার চোখের দেখা থেকে মাটির শেষ প্রান্ত ওইখানে, আর আকাশের শেষ প্রান্ত এইখানে। অর্থাৎ দুইটার লাইনের মাঝখানে, উপরে হলো আকাশের শেষ প্রান্ত, নিচে হলো
মাটির শেষ প্রান্ত, অর্থাৎ ভ্যানিশিং পয়েন্ট। এই জায়গাটা আকাশ এবং মাটিকে ভ্যানিশ করে দিছে। এখন যদি আমি আসি, রাস্তাটা আমি এখন ওই দিকে না গিয়ে ওই দিকে চলে যাই, ঠিক আছে? বুঝতে পারছেন? আমি রাস্তাটা এখন কোদিকে গেল? ওই দিকে। তাহলে এইটা তো ওই দিকেও যাবে, যেহেতু এই জায়গাটা তো হেডলাইন সাবজেক্টটা আজকে সাবজেক্ট হলো ড্রয়িং। ঠিক আছে, আজকের বিষয় হলো ড্রয়িং। এখন আচ্ছা, এখন এখানে আমি কি কি আরো দিতে পারি? এই জায়গাটাতে আমি পিছনটা আমি নদী যোগ করে ফেলি। একটা পালতোলা নৌকা ওইদিকে যাচ্ছে, এটা আমি পানি ব্যবহার করতেছি, এটা আমি ঘাস ব্যবহার করতেছি, কারণ এটা ঘাস ফিল্ড। এখন কি বিষয়টা বোঝা যাচ্ছে? বুঝতেছেন? এই জায়গায় কারো কোনো কোশ্চেন? আবার ইচ্ছে করলে আমি আকাশে কোথাও ম্যাঘ ব্যবহার করতে পারি, কোথাও কোথাও পাখি। তো পাখি মানে ঘন বসতি বা ঘন জায়গায় পাখি না, খোলা ফিল্ড, নদী, খাল, বিল, ওই অঞ্চলে পাখিটা ব্যবহার করলে ভালো লাগে, বা সূর্যাস্ত, সূর্যোদয় সময়। তারপরে এখন আমি গাছটা তো আর একদম কাটা না, গাছ রাস্তায় তো আসতে পারে, গাছের শিকড় বাকড়। এখন যদি আরেকটু দূরে একটা মানুষ ব্যবহার করি, পর্যায়ক্রমে কি হবে? ছোট হবে। এখন আসি আলোর বিষয়। যদি মুখস্থ ছবি আঁকি মেমোরি থেকে, আলোটা ধরতে হবে ডান দিক থেকে বা বাম দিক থেকে। তো ডান দিক থেকে সুবিধা, আমরা যেহেতু ডান হাতে বেশি কাজ করি। এখন এইটার ছায়াটা এদিকে আসছে, গাছ টাছ সব কিছু মিলে এমন একটা জায়গায়। আবার এইটার ছায়া, আবার এটার ছায়া যাবে কোন দিকে? এইদিকেই। বুঝে আসছে বিষয়টা? ড্রয়িং এটা কি সবাই যারা অনলাইনে আছেন এটা জিনিসটা একটু নোট করেন, আপনারা একটু নোট করেন জিনিসটা। ভ্যানিশিং লাইন আরেকটা কি জানি বলছিলেন, ভ্যানিশিং লাইন আরেকটা কি পয়েন্টের কথা বলছিলেন? ভ্যানিশিং লাইন আরেকটা কি বলছি? ভ্যানিশিং পয়েন্ট। স্যার এই মানুষগুলা কিভাবে সুন্দর করে মানুষটা মানুষগুলা কিভাবে মানে অবয়বটা কিভাবে? আচ্ছা, ওইটা ভেঙে দিচ্ছি, ঠিক আছে? এখন আপনি মানুষটা কিভাবে আঁকবেন? এটার উপরে কিন্তু ক্লাস আছে আলাদা। হ্যাঁ, তারপরও এখানে একটা সার্কেল, একটা বক্স, দুটা বক্স। এখন এটাতে কি কি অ্যাড করলে মানুষ হয়ে যাবে মনে হয় আপনাদের? বুঝতে পারছেন? শার্ট গেঞ্জি যাই দেন গেল। এখন এটা তো গেল পুরুষ না, এখন এটাকে মেয়ে বা ছেলে। হ্যাঁ, না না তাহলে এখানে ছেলে এবং মেয়ে আঁকতে তফাৎটা কি? জাস্ট নিচের অংশটা আর চুলের অংশটা। নিচটা হবে ছেলের বেলায় সোজা, আর মেয়ের বেলা হবে স্কার্টটা একটু ছড়ায় দিলে হবে।
আর চুলটা, চুলটা বিভিন্ন রকম করতে পারেন। বুঝতে পারছেন? তাহলে আপনি দৃশ্যটা কিভাবে আঁকবেন এই জিনিসটা বুঝছেন। এখন প্রত্যেকটা জিনিসই যখন আঁকতে যাব, প্রত্যেকটা জিনিসের হলো যে মূল জিনিসটা আপনাকে কী কী আঁকতে, প্রথমে হলো যে একটা দৃশ্যতে মূলত কয়টা জিনিস লাগে, গ্রামের দৃশ্যতে মূলত কয়টা জিনিস থাকে আমাকে বলেন, জানা আছে? মূল উপাদানটা গড় গাছ মানুষ, গড় গাছ মানুষ হলো তিনটা হলো মূল উপাদান। তারপরে নৌকা বিভিন্ন রকমের গাছ দিতে পারে। ধরেন আমি একটা ঘর আঁকলাম, এদিকে একটা গাছ আঁকি আলাদা, এই পাশটা একটা নৌকা আঁকি, তাহলে তিনটা জিনিস আমার আলাদা আলাদা হলো না। এখন আমি এইটাকে ইচ্ছে করলে একটা ফ্রেমে নিয়ে আমি একটা দৃশ্য বানিয়ে ফেলতে পারি। নদীর জন্য তার জায়গা করে দেন, ঠিক আছে? এখানে একটা বাঁশ দিয়ে ওটা বাঁধা আছে, এটার সাথে আরেকটা গাছ দিয়ে দেন। এখন ওই যে ভ্যানিশিং পয়েন্টে যেটা একটা দূরে গ্রাম, আপনি পাহাড় দিয়ে দেন এটাতে, ঠিক আছে? বাড়ির সামনে একটা নারকেল গাছ দিয়ে দেন, চাইলে আবার এদিকে একটা গড় দিয়ে দেন। বুঝতে পারছেন বিষয়টা? আপনি এইগুলো একটু উলট পালট করলেই হলো। আপনি ইচ্ছা করলে এদিকে আরেকটা ঘর দিয়ে দেন, তাহলে কি আস্তে আস্তে পরিবেশটা কি হচ্ছে, ঘন হচ্ছে না? এখন নদীর ঘাট থেকে একটা রাস্তা কোথাও দিয়ে দেন, চলে যান ওইদিকে নিয়ে, এটা গাছ চলে যাক, এটা মানুষের অংশে চলে যাক, এগুলো জমি হয়ে যাক। এখন আপনি এটাতে যত কিছু অ্যাড করবেন ততই ঢুকবে। এখন এইটা আমি একটু চেঞ্জ করে ফেলি, এগুলো কি হবে? হ্যাঁ, এখন আপনার মনের মতো আপনি অ্যাড করতে থাকেন, আপনি কি চাচ্ছেন। আবার ওই পাশে একটু হাঁস দিয়ে দিই, ঠিক আছে, পানিতে। আবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পার্সপেক্টিভের দিকে খেয়াল রাখতে হবে যে একটা গাছের তুলনায় একটা মানুষ কত বড়, একটা মানুষের তুলনায় গরু কত বড়, গরুর তুলনায় ছাগল কতটুকু, ছাগলের তুলনায় হাঁস কতটুকু, মুরগি কতটুকু, তারপরে আপনার ইঁদুর কতটুকু, তারপরে তেলাপোকা, স্টেপ বাই স্টেপ একটা পিঁপড়া পর্যন্ত আবার যেতে হবে। ধরেন আপনি একটা বিশাল একটা ধরেন হাতি আঁকলেন, একটা হাতিটা যদি এই হয়, যদি আপনি মানুষটা এত বড় দেন, হবে? মানুষটা মিনিমাম তার এই জায়গায় থাকবে না, এইখান থেকে মানুষটাকে ফিল করাতে হবে। অর্থাৎ একটা হাতি তুলনায় মানুষটা কতটুকু। আর হলো সামনে পিছনে, যেমন এই জায়গার সবচেয়ে সামনে কোনটা, এই ছবিতে সবচেয়ে সামনের জায়গা কোনটা আপনাদের দিকে? শাপলা। তারপর হলো এটাকে কি বাঁশের যে, তারপরে হলো হাঁসগুলা, তারপরে আমার রাস্তা মানে নদীর পাড়, তারপরে আমার এই গাছ গড়, তারপরে পিছনের গড়, এখানে হলো সামনে মানুষ, তারপর হলো গাছ, তারপর হলো এটার সামনে, এটার পিছনে এটা, ঘরের পিছনে গাছ, আর সবার পিছনে এখানে পাহাড় কিন্তু একটা দুইটা তিনটা, সামনের পাহাড় এইটা, এইটার পিছনে একটু এইটা, এটা হলো তারও পিছনে।
যদি আরও পেছনে ফিল করাতে চান আরও পেছনে যাবে, সমস্যা নেই। তখন আপনার এই পাহাড়টা হবে আর একটু গাঢ়, মানে এইখান থেকে দূরত্ব তুলনায় ওইখানে গাঢ় হবে। মানে আবার ওইটা আবার যে সামনে বলছি যে ওইটা ওই জায়গার সামনে, এইখানে না, টোটাল ওভারঅল সামনে হলো এই জায়গা, ওইখানে পাহাড়টা কি পরিমাণ গাঢ় হবে ওইটা খেয়াল করতে হবে। আর এইটার পরে এটার পিছনেটা কি পরিমাণ গাঢ় হবে, তারপরটা কি পরিমাণ গাঢ় হবে, একটার সাথে একটার তুলনা করতে হবে। এখন আপনারা যেটা করতে হবে, এটাকে মুছে ফেলবো, আর যারা অনলাইনে আছেন এটা একটু খেয়াল করেন। আর ড্রয়িং কিন্তু আসলে অনলাইনে হয় না। হাতিটা, আচ্ছা, আপনাদেরকে কিছু পশু, হ্যাঁ, প্রত্যেকটা ওই যে বেসিক ফর্ম কয়টা, তিনটা নাকি, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। পৃথিবীর সমস্ত বস্তুই কম বেশি তিনটার সাথে মিলে। হ্যাঁ, এখন বলতে পারেন কিভাবে জড়িত। আচ্ছা, হাতি, এটা কি বৃত্ত, এটা 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 চতুর্ভুজ। এখন আসেন এই চতুর্ভুজের এই পাশে দিলাম পা, এটা হলো পিছনের পা, এটা হলো তার শুটটা। এখন এটাকে আস্তে আস্তে কেটে নিজের মূল শেপে আস্তে আস্তে আনতে হবে, বুঝতে পারছেন? প্রত্যেকটা বস্তু এই ফর্মগুলোর সাথে কোনো না কোনোভাবে জড়িত। আপনি যখন একটা গাছ আঁকলেন, হ্যাঁ, এই ফর্মের এই অংশটা নেন, শুধু চতুর্ভুজের এই অংশটা নেন, ঠিক আছে, গাছ হয়ে গেল। হ্যাঁ, আবার তিনটা বৃত্ত দিয়েও করতে পারবেন। আমরা বাচ্চাদেরকে যেভাবে শিখাই আর কি, শিশু চারুকলার অংশে। তারপরে আসে, হ্যাঁ, হ্যাঁ, সব কিছুই কোনো না। আপনি ফ্যানটা আঁকতে যাবেন, ফ্যানটা আঁকতে গেলে প্রথমে আপনার কী করতে হবে, একটা বৃত্ত দিতে হবে, বৃত্ত দিয়ে এইখানে ফ্যান অংশ। তারপরে হলো জালির যে ব্যাপারটা, এখন এগুলোর সাথে এগুলো মিলানোর পর পিছনের যে ইয়েটা আছে, মোটরের যে জায়গাটা, আর এটা আপনি ব্লাইন্ড করে দেন। হ্যাঁ, ব্যাস, এইখান থেকে আপনি একটা কানেকশন নিয়ে অন্য কোথাও চলে যান, বুঝতে পারছেন? প্রত্যেকটা বস্তু। আর আপনি যখন যে কোনো বস্তু আঁকবেন, এই তিনটা আপনার কাজে লাগবে। এইটাকে বিবর্তন, পরিবর্তন, পরিমার্জন করে আপনার এটা কাজে লাগবে। তারপরে বলেন যে কি আঁকতে চান। আচ্ছা, এটা কি চতুর্ভুজটা না, চতুর্ভুজটা একটু বাঁকা করে নেন। মানে একসাথে দুইটা তিনটা ঘর ব্যবহার করা নাকি। এখন আপনি কোথায় কি ব্যবহার করবেন, চিন্তা করেন যে আপনি এটার পাশে আরেকটা ঘর ব্যবহার করলেন, পাশে যদি ব্যবহার করেন এটার উপরে অবশ্যই যাবে না, এই লাইনের উপরে যেতে পারবে না। তাহলে আমি একটা টেনে নিই, এটা হলো ওটার ভিতর দিক থেকে আসছে। এখন আবার আরেকটা নেই, স্টেপ বাই স্টেপ ছোট হচ্ছে না বড় হচ্ছে, আবার আরেকটা নেই, ঠিক আছে। এখন কি মনে হচ্ছে না একটা সিরিয়াল গড়ের বস্তি বা আবাসন প্রকল্পগুলো যেমন হয় আর কি, হ্যাঁ। এখন আবার একটার পেছনে একটা গাছ দেন, পর্যায়ক্রমে কি হচ্ছে, ছোট হচ্ছে। এখন গড়, এই যে এইটা নিলাম তো, এই দিক দিয়ে যদি টান দিই গড় এই দিকে হবে, আবার যদি ওই দিকে টান দিই ওই দিকে হবে, বুঝতে পারছেন? জাস্ট এটাকে আপনি ব্যবহার করে এটাকে এদিকে রাখবেন না ওই দিকে রাখবেন, এটা আপনাদের চিন্তা ভাবনা।
কিন্তু সবাইকে আবারও বলতেছি, অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাস হবে না। এখন এইখানে কিন্তু আমার বোর্ডে কথা বলার কিছু নেই, জাস্ট বুঝাই দিলাম। এখন আপনাদেরকে ছেড়ে দিব, আপনারা যার যার খাতায় কাজ করবেন। কিন্তু যারা অনলাইনে আছেন তারা কি করবে? তখন আমি ঘুরে জাস্ট যেই কোনো বিষয়ের মূল বিষয়টা হলো, আপনাকে আমি একটা স্টিল লাইফ সম্পর্কে সবাইকে ক্লাসে বসে 10 মিনিট ব্রিফ করে ছেড়ে দেব সকাল থেকে সন্ধ্যার জন্য। এর ভিতরে আপনারা রাখবেন। আর এক একটা স্টিল লাইফ 4 দিন 5 দিন টানা করতে হবে। প্র্যাকটিক্যাল ক্লাস বলেন আর টেকনিক্যাল থিওরিটিক্যাল যাই বলেন, আপনার সাথে আমাদের এইখানে সরাসরি যেই মনের ভাবটা বা আই কন্ট্যাক্টটা হচ্ছে, অনলাইনে হবে না। আপনি একটা টিচার ক্লাসে 45 মিনিট দাঁড়ায় থেকে মূলত ক্লাস হয় কত মিনিট? আপনারা কেউ শিক্ষকতার সাথে জড়িত আছেন? 40 মিনিট 45 মিনিট ক্লাস ডিউরেশন, এই তো, এর বাইরে না। 40-45 মিনিটের ভিতরে মূল আকর্ষণটা থাকে ছেলে মেয়েদের কত মিনিট জানা আছে? 25 থেকে 30 মিনিট। আর বাকিটা হলো ঘষা আলাপ। 30 মিনিটের পর আপনি কোনোভাবেই বাচ্চাদেরকে 100% ধরে রাখতে পারবেন না। এই দুষ্টামি করতেছে, ওইটা করতেছে, কথা বলতেছে, তার যতটুকু নেওয়ার সে নিয়ে নিছে। আপনার যেই বিষয়ের উপর লেকচার বা যাই দিলেন, তার যতটুকু নেওয়ার 20 থেকে 25 মিনিট, 25 থেকে 30 মিনিটের মধ্যে সে নিয়ে নিছে। মানে সে বুঝে গেছে। এর ভিতরে হয়তো 5% 2% বাচ্চা থাকবে বুঝবে না, ওরা হয়তো নিবে না কখনোই। কিন্তু আপনার বাকি 15 মিনিট কি ঘষা আলাপ, এইটা সেটা ধরে রাখা, এই দুষ্টামি করে না এসে। আর আঁকার ব্যাপারটা টোটালটা হইলো মাঠে, আপনি এটা দূর থেকে পারবেন না। তো সামনের ক্লাস থেকে আমি যেটা আশা করব, সবাই না ট্রাই করে। আমি সারা জীবন দেখা গেলে কাজ হবে না। আমি এইখানে দাঁড়িয়ে সারা জীবন দেখাইতে পারবো আপনাকে। আমি একটা দাগ দিলে আপনাকে 10টা দাগ দিতে হবে। আমি একটা দাগ দিলে আপনাদেরকে 10টা দাগ দিতে হবে। আমি 10টা দিলে আপনাদেরকে 100টা দাগ দিতে হবে। তখনই বুঝতে পারবেন আপনার কত নাম্বার দাগটা আপনার মতো হয়েছে। আর যতক্ষণ আপনার মতো না হবে, আপনি দাগ দিতে থাকেন। তারপরে আপনারা যেহেতু বাচ্চাদের নিয়েই কাজ করবেন, বিশেষ করে বিভিন্ন ফর্মগুলো একটু দেখাই দিচ্ছি, যেমন নৌকা, ঘর, গাছ, ফুল, পশু পাখি, এইসব জিনিসটাই তো। হ্যাঁ, এটা কি? এটা কি হবে? হ্যাঁ, ঠিক আছে। এখন যদি একটা গোলাপ আঁকতে যান, কি করবে? এটা কত? এটাকে পেঁচাইতে থাকে। কি হলো এটা? কলিটা না? এখন আশেপাশে পাপড়ি যত দিবেন ততই। আর গোলাপের পাতাগুলো একটু কাটা কাটা থাকে। আর একটা ছন্দে থাকে, একটা ডালে 5টা পাতা থাকে। আবার এটার সাথে একটা ছোট্ট উপরে একটা কলি যোগ করে দেন। বুঝতে পারছেন? এখন যদি আপনি আঁকতে যান, একটা জবা ফুল আঁকতে যান, এটা কি? এই জিনিসটা কি? একটা পাখি। হ্যাঁ, কি ফুল এটা? সহজ না কঠিন? দেখতে সহজ, আঁকার সময় বোঝা যাবে বিষয়টা কি। ঠিক আছে? তো আপনারা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন। তারপরে একটা মাছ তো একদম সহজ জিনিস, ছোটোবেলায় আমরা কম বেশি সবাই মাছ আঁকছি নাকি? মাছ হলো জাস্ট আপনার একটা চোখ। তারপরে ধরেন একটা পাখি, এটা কি?
বাংলা ৭ আছে না, ৭টাকে উল্টে দেন। কি পাখি হবে মনে হয়? হ্যাঁ, আচ্ছা আমি একটু অফ স্ক্রিনে যাচ্ছি, যারা অনলাইনে আছেন এবং সামনে আছেন এই জিনিসগুলো আমাকে একটু এঁকে দেখা। কাগজ লাগাই দিলেন স্যার। ড্রয়িং বিষয় তো ড্রয়িং করে তোমরা কাজ করতে হচ্ছে আজকে লাগবে না। লাগিয়ে করতে আচ্ছা আমি কাগজ পেন্সিল সব কিছু আনি গেছি। বোর্ড পাই না বাজারে, আপনি তো পাই সেরা বলছেন যে বোর্ড পরে কোথাও কেন পরে দোকানে একটা পুরানো বই দিচ্ছে তার কারণে একটা দিয়ে দিচ্ছে এটা নিয়ে গেলাম লাগবে না বুঝতে অসুবিধা নেই। হাত চালাও, হাতে ধরো। আর হাত র্যান্ডম বল, র্যান্ডম জড়তা থাকবে না। এক পেজে বড় বড় করে আঁকতে হবে, ছোট না, বড় বড় করে বড় 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 না, হালত তো শেষ। একটা এক পেজ স্যার, একটা এক পেজ হ্যাঁ, একটা এক পেজ আঁকাটাই হবে। তাহলে কি হচ্ছে? স্যার। মাইক্রোফোনটা লাগে, মাইক্রোফোন তার বড় আছে তো শেষ নজর পর্যন্ত। আর আপনার হাত ফ্রি ঘুরান, একদম ফ্রি। আর আপনাদের যেটা করতে হবে, আমাকে একটা খাতা দেন আপনাদের কাছে। আপনাদের যেহেতু ড্রয়িং বিষয়ের ক্লাস এখন, একটা খাতা দেন আমাকে। এই ড্রয়িংয়ের বিষয়ে একটু সবাইকে দেখাচ্ছি। এটা ইজিলি করেন স্যার, আমি কাগজ দিচ্ছি। লাগবে না। পেজ আছে স্যার, এগুলো একটা বড় আছে। লাগবে না এটা। মানে এটা কি ক্যামেরা আসছে স্যার এখানে? ইজিলি এটা কত? একটা তিন আছে, এটা দিয়ে আঁকতে হবে। আরেকটা আরেকটা করেন। না লাগবে না। দেখেন হাত কিভাবে ঘুরবে। ধরেন একটা দৃশ্য আঁকবেন তো, লাইন, প্রচুর লাইন টানতে হবে। আপনাদের ম্যাক্সিমাম লাইন হলো সফট না, বা সফট হওয়ার কথাও না। লাইন একটা মিনিমাম 1 থেকে 150 পেজ। তো এই ছোট ছোট পেজ না, লাইন টানতে হবে বড় পেজে। বসুন্ধরা পেপারগুলা এই যে পাতলা, যে কত 80 গ্রাম বা পাতলা যে দিস্তা হিসেবে যে বসুন্ধরা বড় সাইজের পেপারগুলো, এগুলো কিনবেন,
দেয়ালে লাগিয়ে বড় বোর্ড নিয়ে একদম ওপর থেকে নিচ পর্যন্ত লাইন টানবেন। লাইন প্র্যাকটিস করতে হবে এবং শুধু লাইন টানার জন্য টানলে হবে না, আপনাকে ফিল করতে হবে যে আপনার লাইনটা স্টেপ বাই স্টেপ সফট হচ্ছে এবং একটা দাগের ওপরেই রাখেন। তারপর আরেকটা পুরাতন নিউজ পেপার 2 কলামের মাঝখানে একটু সাদা গ্যাপ থাকে না একটা লাইন, ওই মাঝখানগুলোতে ইয়ে করেন আপনার লাইন সোজা করার জন্য, র্যান্ডম লাইন টানেন এবং ফ্রি হ্যান্ড টানতে হবে। তারপরে সার্কেল করতে হবে প্রচুর। তারপরে অভাল করতে হবে। অভালটা যেভাবে করবেন এরকম করে রোম করে নেবেন অভালটার জন্য, রোম করে এই রোমের ভিতরেই অভালটা রাখার চেষ্টা করেন। আবার একটু বড় রোম করেন। স্যার যেহেতু এই যে 10 বি হুম। আছে না, দাগগুলো মোটা হয়তো অনলাইনে ওরা দেখবে না। এটার কাজ হলো হালকা থেকে হালকা এবং আপনার হাত শূন্যে বসতে হবে। যেমন আমরা একটা দাগ দিতে আস্তে 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 দাগ দিই, এই তো না, আপনি যে জায়গায় দাগ দিতেন দাগ সোজা চলে আসবে। একটা ঘর রাখতেছেন, আমরা কি করে অনেকে আস্তে 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 করে খোঁচাই, না, যা যাবে এক টানে যেতে হবে। আর এইটা একদিনেই হবে এবং আপনাকে লাইনের চর্চা করতে হবে। দেখি আপনারা একটু লাইন চর্চা করেন, আমি দেখতেছি। স্যার লাইন মানে ধরো এটার উপরে আমার প্রেশার পড়বে না, আমার হাতটা শূন্যভাবে চলতে এবং স্ট্রেট লাইন টানাবেন যখন মনে রাখতে হবে লাইনগুলো যেন প্রত্যেকটাই স্ট্রেট থাকে। প্রত্যেকটা লাইনই যাতে সোজা থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। কারণ আপনার লাইনটা কখন কাজ লাগবে, আপনি যখন আঁকতে যাবেন আপনি নিজেই বুঝবেন যে আপনার হাতের কোনো জড়তা নেই। যেমন অনেকে আবার এই যে এরকম ছোট্ট 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 করে ডট দিয়ে আঁকে না, যারা প্রফেশনাল না বা ছবি আঁকা জানে না, তারা ওইখান থেকে কী করে একটা সোজা দাগ দেবে, ডট ডট দেয়, তাহলে এই ডট ডটের পিছনে সে যায়। এই ডটগুলো তো সেই দিচ্ছে, দরকার কি বরাবর চলে আসলেই তো চলে। আমি তো জানি আমি কোন দিকে যাব, ওই দিকে লাইনটা নিয়ে চলে গেলে চলে। আর হলো ফ্রি হ্যান্ডে লাইন টানতে হবে প্রচুর। আর স্কেচের জন্য পুরা পেজ টোন প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, টোন প্র্যাকটিস করতে হবে প্রচুর এবং বড় জায়গায় প্র্যাকটিস করতে হবে, হাত যাতে প্রশস্ত থাকে। কোন তিনটা হুম কোন তিনটা মৌলিক রং তিনটা এবং মৌলিক অরণ তিনটা, এটা আমাদের তো প্রথমে কি তিনটা বলছি? মোট টোন তিনটা, হ্যাঁ, মৌলিক রং টোন তিনটা, মৌলিক রং তিনটা। হ্যাঁ, টোন আপনি 100 পর্যন্ত যেতে পারেন আপনার প্রয়োজনে, তো মূলত টোন তিনটা। ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোনে আপনার পেন্সিল স্কেচ করতে হয়। ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ, থার্ড ওয়াশ, একটা ওয়াটার কালার করতে হয়। আবার অয়েলে অনেকগুলো গ্রেড থাকে, ঠিক আছে? অয়েল মানে স্যার এই যে অয়েল রং বলছে, অয়েল মানে তৈল রং। হ্যাঁ। এই তৈল রংটা আমার মানে আমার মাথায় পড়তো না। তৈল রং মানে তেলের কোন রং আছে না? না, আপনারা তো এখন আছেন মাত্র সমুদ্র নদীর পাড়ে, খেয়া পার হইয়া তারপরে সমুদ্রের কাছাকাছি যেতে হবে, তারপরে সাঁতরে মাঝে গেলে বুঝবেন যে এটা সমুদ্র। পার দেখা গেলে এটা বোঝা যায় না যে সমুদ্র। এটা কি তেলের রং আছে না? হ্যাঁ, ওইটা আরও বিশাল বিষয়। এখন ওই বিষয় আলোচনা করলে এগুলা কিছুই বুঝবেন না। যখন একটা তখন আপনি ওই যে তেল রঙের জায়গা পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনি বুঝবেন তখন। এখন মাঝখানে নিয়ে ছেড়ে দিলে বুঝবেন না কিছু। তেলের রং আছে না? হ্যাঁ, কারণ তেলের রং আছে, এটা তো বিভিন্ন জায়গায় দেখছেন, বিভিন্ন কাব্য, ইতিহাস বা নাটক, সিনেমাতে যে তৈলচিত্র, আলাউদ্দিন আল আজাদের ভিতরে 23 নম্বর তৈলচিত্র একটা ইয়ে আছে, ওইটা পড়লে বুঝতে হবে। হুম তৈলচিত্র আলাদা, ঠিক আছে। আলাদা আলাদা। আলাউদ্দিন আল আজাদের তৈলচিত্র 23 নম্বর তৈলচিত্র। উপজাতি দিয়ে দিল। আজকে শেষ করে দিন। হ্যাঁ,
আজকে তাহলে এই ক্লাসটা শেষ করছি, তারপর একটু বাড়ির কাজ দিয়ে নিই আমার। ওটা বড় দিবেন। হ্যাঁ বোর্ডে দিয়ে দিই। ঘরটা পারতেছি না, আরেকবার এই দুই জায়গা দেখেন মিনিমাম আজকে একটু লিখেন, সবাই লিখেন, আমি বোর্ডেও লিখবো না, লিখেন, হাত চালান। বড় লিখে দিন, ওরা ইয়ে থাকবে অনলাইনে আছে। হ্যাঁ দশ পেজ লাইন টানা, ঠিক আছে। 2 গড় বৃষ্টি, গাছ বৃষ্টি, নৌকা বৃষ্টি। 5 মানুষ বৃষ্টি। এগুলা একে স্কেচ করবে, কি স্কেচ করতে হবে, ঠিক আছে। 10 পেজ লাইন প্র্যাকটিস করা। মানুষ, এই যে মানুষের ফর্ম দেখাইলাম না, 20টা মানুষ একদিন, ছেলে মেয়ে উভয় মিলায়া। এই আর টোটাল গড়, গাছ, নৌকা, মানুষ, এগুলা 20টা করে আগে আঁকবেন এবং কোনটার পরে কোনটা আঁকছেন নাম্বারিং দিবেন। যে প্রথমে একটা আঁকলাম, যেটা প্রথম আঁকছেন এটা 1 নাম্বার দিবেন, যেটা পরে আঁকছেন 2 নাম্বার দিবেন। আমি নাম্বারে দেখবো যে আপনি কি আঁকার জন্য আঁকছেন না আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে। আপনার দাগ দেখলে আমি বুঝতে পারবো প্রত্যেকটা জিনিসই কোনটা কত নাম্বার আঁকছেন, এইটা নাম্বারিং করতে হবে। তবে যারা অনলাইনে এবং ইয়েতে আসছেন, আগামী ক্লাসের আগে এগুলা পোস্ট করবেন এবং নেক্সট ক্লাসে এগুলো সশরীরে এখানে আসবে। অ্যাসাইনমেন্ট খাতা তো আঁকার জন্য। হ্যাঁ, এটা তো প্র্যাকটিস এবং অ্যাসাইনমেন্ট খাতা নিজ দায়িত্বেই তুলতে হবে, যেহেতু আপনার নিজ দায়িত্বে এটা আপনার তুলে নিতে হবে এবং আগামী ক্লাসে সশরীরে জমা দিতে হবে এগুলো, এবং ওই বিষয় নিয়েই আমি ডিসকাস করব আগামী ক্লাসে। আজকে এই পর্যন্ত এই ক্লাসটা, তারপরে আমরা একটু পরে অন্য ক্লাসে যাব। ধন্যবাদ।